সবাইকে সালাম এবং শুভেচ্ছা। শুরু করছি আজকের টাইম এক্সক্লুসিভ। আশা করি সবাই ভালো আছেন এবং যে বিষয়গুলো আজকে আলোচনা করব তা প্রথমেই জানাচ্ছি। আজকের বিষয়ের মধ্যে আছে হোম কেয়ার অ্যান্ড অ্যাডাল্ট ডে কেয়ার ব্যবসা এবং $68 মিলিয়ন জালিয়াতি। বাংলাদেশি একজন মহিলা জাকিয়া তিনি দোষ স্বীকার করেছেন। এই বিষয়টি আজকে একটু জানার চেষ্টা করব। ক্রিসমাসের ছুটিতে নিউ ইয়র্ক সিটিতে তুষারপাতের পূর্বাভাস, এই বিষয়টি আজকে আমরা জানব। জানুয়ারি থেকে ইমিগ্রেশন বিরোধী অভিযানকে আরও ব্যাপক এবং জোরদার করার ঘোষণা দিয়েছেন ট্রাম্প। বছরের লম্বা হলিডে ছুটি শিক্ষার্থীদের নিয়ে সময় কাটাবেন কিভাবে? এক্সকিউজ মি। বাংলাদেশে বসে আইডেন্টিটি প্রতারণা এর সতর্কতা এবং এর প্রতিক্রিয়া কি হতে পারে আমাদের কমিউনিটির উপর, এই বিষয়টি আজকে জানার চেষ্টা করব। এবং বাংলাদেশ কি পরিণত হতে যাচ্ছে একটি ব্যর্থ রাষ্ট্রে, এই বিষয়টি আজকে আলোচনা হবে। আজকে অতিথি যারা আছেন তাদের মধ্যে থাকবেন জনাব হাসান ফেরদৌস, আমাদের সাথে যুক্ত হবেন শেখ আল মামুন, ইব্রাহিম চৌধুরী খোকন, মোহাম্মদ জামান, আরিফুর রহমান এবং সাথে আছেন নাজমুল হাসান। শুরু করব দিনের আপডেট জানাচ্ছেন নাজমুল হাসান। তার আগে যারা ফেসবুকে আছেন আশা করি অনুষ্ঠানটি শেয়ার করবেন। প্রথমে সরি বলে দিচ্ছি আবার আপনার অনুষ্ঠানের শুরুতে এই হুচট খাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ সবাইকে ধৈর্য ধরার জন্য। এবং নাজমুল হাসান, আপনাকে অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা। ধন্যবাদ আবু তাহের এবং ধন্যবাদ টাইম টেলিভিশনের অনেক সকল দর্শক শ্রোতা এবং প্যানেলিস্ট সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ সোমবার ডিসেম্বর মাসের 22 তারিখ। তাহের একটু আগে আপনাদের জানিয়েছেন যে নিউ ইয়র্কের ব্রুকলিন এলাকায় এক বাংলাদেশি মালিকানাধীন হোম কেয়ার, মূলত অ্যাডাল্ট কেয়ার জালিয়াতিতে $68 মিলিয়ন জালিয়াতির মাধ্যমে তারা তাদের হস্তগত করেছিলেন $68 মিলিয়ন। সেই যে তাদের বিরুদ্ধে প্রায় 2.5 বছর ধরে, প্রায় 1.5 বছরেরও বেশি সময় ধরে এই তদন্ত হয় এবং তদন্তের পর শেষ পর্যন্ত তারা দোষ স্বীকার করেছেন এবং তারা কনি আইল্যান্ড এলাকার আটলান্টিক এভিনিউর উপরে অবস্থিত। সেটি হচ্ছে হ্যাপি ফ্যামিলি সোশ্যাল অ্যাডাল্ট ডে কেয়ার সেন্টার এবং সেটি হচ্ছে যে আরেকটি হচ্ছে যে ফ্যামিলি সোশ্যাল অ্যাডাল্ট ডে কেয়ার সেন্টার। এই দুটি প্রতিষ্ঠানের মাধ্যমে এই অর্থ আত্মসাৎ করা হয় এবং আরেকটি সহযোগিতা প্রতিষ্ঠান ছিল তাদের মধ্যস্থকারী রেসপন্সিবল কেয়ার স্টাফিং অ্যাক্ট। এবং আদালতে যে তথ্য পাওয়া গিয়েছে আদালতের মাধ্যমে, তাতে দেখা যাচ্ছে যে অক্টোবরের 2017 সালে এই জালিয়াতির কার্যক্রমটি শুরু করেন এই দুজন এবং তাদের মধ্যে ছিলেন তাদের এবং এরা হচ্ছেন যে হাসান ইজাজ একজনের নাম, আরেকজন হচ্ছেন জাকিয়া খান। এবং এরা 2017 থেকে 2024 সাল পর্যন্ত 7 বছর ধরে তারা বিভিন্ন কৌশলে এই জালিয়াতির মাধ্যমে প্রায় $68 মিলিয়ন তারা আত্মসাৎ করেন এবং ব্যাপক তদন্তের পর শেষ পর্যন্ত তাদের নেটওয়ার্কটি ধরা পড়ে এবং শেষ পর্যন্ত তারা দোষ স্বীকার করেন। এবং এই জরিমানা হিসেবে এটি অবশ্য মূলত সিডিপ্যাপ কর্মসূচির আওতায় যে অ্যাডাল্ট ডে কেয়ার পরিচালিত হতো এবং সিডিপ্যাপ কর্মসূচি পরিচালিত হতো, তার মাধ্যমে এই অর্থগুলি আত্মসাৎ করা হয়েছে বলে। এবং আরেকটি বিষয় যেটি বলার চেষ্টা করছি সেটি হচ্ছে যে এদের ব্যাপক আরো কয়েকটি প্রতিষ্ঠান ছিল, তাদের ভুয়া প্রতিষ্ঠান মূলত। এই প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে এই অর্থগুলো আত্মসাৎ প্রক্রিয়ায় সহায়তা করা হয়েছে এবং এবং তদন্তকারী আরো জানিয়েছেন যে বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট, মানে ছায়া কোম্পানি যেগুলিকে আমরা শেল কোম্পানি বলে থাকি, এবং ব্যবসায়িক লেনদেনের আড়ালে তৈরি করা নগদ অর্থ এবং তা দিয়ে নিয়মিত কিকব্যাক অর্থাৎ ঘুষ দিয়ে রুগী মানে অর্থাৎ তাদের ক্লায়েন্ট ধরে রাখার জন্য ঘুষ দেওয়া হতো। এবং এই 7 বছর ধরে এই কার্যক্রম চলে এবং এই কার্যক্রম তারা আত্মসাৎ করা অর্থগুলো, কিছু ফেডারেল অর্থ রয়েছে, তার মধ্যে নিউ ইয়র্ক স্টেটের অর্থ রয়েছে এবং অডিটের মাধ্যমে ব্যাপক অনিয়ম ধরা পড়ার পরেই তাদের বিরুদ্ধে তদন্ত শুরু হয় এবং এবং তাদের 2024-এর অক্টোবরে তাদের বিরুদ্ধে অভিযান চালায় এবং সে অভিযানে তাদেরকে গ্রেফতারও করা হয় এবং শেষ পর্যন্ত তারা আজকে সেটি চূড়ান্ত হলো। তবে এই বিষয়ে তারা তাদের সমুদয় অর্থ আর যেগুলি তাদের কাছে পায়, এমনকি তাদের যখন তদন্ত চালানো হয়
তাদের ঘরে বিপুল পরিমাণ নগদ অর্থ এবং স্বর্ণালঙ্কারও উদ্ধার করে এফবিআই। সেগুলো সবগুলোই বাজেয়াপ্ত করা হয়েছে এবং তাদের ব্যাংক অ্যাকাউন্ট এবং তাদের এই অর্থের মাধ্যমে যে সমস্ত সম্পত্তি তারা ক্রয় করেছিলেন সবগুলোই তাদের বা বাজেয়াপ্ত করা হয়। তবে আরেকটি বিষয় যেটি সতর্কমূলক ব্যাপার সেটি হচ্ছে যে আ আ আরো বিভিন্ন সূত্রে জানা গিয়েছে যে তারা আ আ আ তাদের এই পাশাপাশি আরো একাধিক হোম কেয়ারের বিরুদ্ধে তদন্ত অভিযান শুরু হয়েছে। এর মধ্যে কিছু বাংলাদেশী মালিকানাধীনও থাকতে পারে। তবে ফেডারেল কর্তৃপক্ষ কে বাংলাদেশী, কে আমেরিকান আর কে নন বাংলাদেশী অন্য দেশী সেটি স্বীকার করতে চান না। তবে তদন্ত কাজ অব্যাহত রয়েছে যতটুকু আমরা জেনেছি। এবার অন্য খবরে আসি সেটা হচ্ছে যে প্রেসিডেন্ট ট্রাম্প আকস্মিকভাবে গতকাল যুক্তরাষ্ট্রের ৪৮ টি দেশ থেকে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত এবং যারা আমার রয়েছেন তারা রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করছেন আফ্রিকা, এশিয়া, পূর্ব ইউরোপ এবং দক্ষিণ আমেরিকাতে প্রায় ৪৮ জন অ্যাম্বাসেডরকে ডেকে পাঠিয়েছেন স্টাফ ওয়াশিংটনে। তবে এদের মূলত প্রায় সবাইকেই চাকরিচ্যুত করা হচ্ছে বলে বিভিন্ন সূত্র থেকে বলা হয়েছে। যদিও ডেকে পাঠানোর অর্থ কিন্তু চাকরি চুক্তি করা নয়। তবে যেহেতু এদের অনেকেই বাইডেন প্রশাসনের সময় এই রাষ্ট্রদূতের দায়িত্ব পেয়েছিলেন, সেহেতু ধারণা করা হচ্ছে যে প্রেসিডেন্ট ট্রাম্প নতুনভাবে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট এবং তার প্রতিনিধিদের ঢেলে সাজানো যে প্রকল্প প্রক্রিয়া শুরু করেছেন তার দায়িত্বভার গ্রহণের পর ২য় মেয়াদে তারই পরিণতিতে এই আহ্বান জানানো হয়েছে, তাদেরকে ডেকে পাঠানো হয়েছে। এবং এর ফলে যুক্তরাষ্ট্রের কূটনীতি একটি চাপের মধ্যে পড়বে। তার কারণ ৪৮ টি দেশ যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতবিহীন অবস্থায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতির কার্যক্রম পরিচালনা করতে হবে। এবং এর এর মধ্যে রয়েছে যে কথাটি বলছিলাম তার যে সমস্ত দেশ থেকে জানানো আ দা ও আহবা রাষ্ট্রদূতদের ডেকে পাঠানো হয়েছে তার মধ্যে রয়েছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকা অবশ্য। তার মধ্যে একটি রিপাবলিকান কঙ্গো, মিশর, নাইজেরিয়া, রুয়ান্ডা, সোমালিয়া, সাউথ সুদান, আফ্রিকা, আর্মেনিয়া, লিথুয়ানিয়া, নর্থ ম্যাসিডোনিয়া, স্লোভাকিয়া ইউরোপে এবং ইয়েমেন হচ্ছে মিডল ইস্ট মধ্যপ্রাচ্যে। এর পাশাপাশি আরো কয়েকটি দেশে ইতিমধ্যে এখনো পর্যন্ত যুক্তরাষ্ট্র কোন রাষ্ট্রদূত নিয়োগ দেয়নি। সেই দেশগুলোর মধ্যে রয়েছে অস্ট্রেলিয়া, জার্মানি, কাতার, সৌদি আরাবিয়া এবং দক্ষিণ কোরিয়া। ইমিগ্রেশনের ব্যাপারে তাহের একটু আগে আপনাদের ইঙ্গিত দিয়েছেন যে প্রেসিডেন্ট ট্রাম্প ২০২৬ সালের শুরুতে ইমিগ্রেশন কার্যক্রম অর্থাৎ ডিপোর্টেশন প্রক্রিয়া আরো জোরদার করার ইঙ্গিত দিয়েছেন এবং আগামী ২০২৬ সালে নতুনভাবে $১৭০ বিলিয়ন বা বরাদ্দ পেতে যাচ্ছে ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি, যেটি ২০২৬ থেকে ২০২৯ অর্থাৎ ৪ বছরের বাজেটে ১৭০ মিলিয়ন সংযুক্ত করা হয়েছে শুধুমাত্র যুক্তরাষ্ট্র থেকে এই ডিপোর্টেশন কার্যক্রমের মাধ্যমে অবৈধভাবে যারা অবস্থান করছে কিংবা যারা বৈধভাবে এসে নানাবিধ পা আ পা জালিয়াতি কিংবা ক্রিমিনাল অপরাধের সাথে সম্পৃক্ত তাদের খুঁজে বের করে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করা। এমনকি ডিন্যাচারালাইজেশন এর মাধ্যমে যারা ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব অর্জন করেছেন তাদেরকেও যুক্তরাষ্ট্র থেকে নাগরিকত্ব ছাঁটাই করে তাদেরকে বহিষ্কার করার প্রক্রিয়া জোরদার করা হবে এবং এটি প্রেসিডেন্ট ট্রাম্পের সিনিয়র হোয়াইট হাউস অ্যাডভাইজার এবং যিনি ইমিগ্রেশন বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের কট্টর নীতির যিনি মূল প্রণেতা সেই স্টিফেন মিলারও এমনটাই ইঙ্গিত দিয়েছেন যে ২০২৬ থেকে প্রেসিডেন্টের দায়িত্বভার পালন করা শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন কার্যক্রম আরো জোরদার করা হবে। যদিও সাম্প্রতিক জরিপে দেখা যাচ্ছে যে ইমিগ্রেশনের এই কঠোর অবস্থানের কারণে প্রেসিডেন্ট ট্রাম্প বিশেষ করে হিস্পানিক সম্প্রদায়ের মধ্যে তার জনপ্রিয়তা কিছুটা ম্লান হতে শুরু করেছে। এবং আপনারা জানেন গত দিন কয়েক আগে আমি আপনাদের জানিয়েছিলাম যে প্রেসিডেন্ট ট্রাম্পের জনপ্রিয়তা এবং আ তার তিনি যে দায়িত্ব পালন করছেন সেই দায়িত্ব পালনে তার জনপ্রিয়তা গিয়ে দাঁড়িয়েছে ৩৯%। কিন্তু তা সত্ত্বেও প্রেসিডেন্ট ট্রাম্প কঠোর ইমিগ্রেশন কর্মসূচি বাস্তবায়ন থেকে সরে তো আসছেনই না, বরং আরো এটাকে জোরদার করার প্রয়াস পেয়েছেন। ইমিগ্রেশন ব্যাপারে আরো একটি খবর আছে। আজকে বেশ কয়েকটি ইমিগ্রেশনের খবর আছে আমি আগেই জানিয়ে রাখি।
বা ৪-৫টি হবে। একসাথে সবগুলোই এসে গিয়েছে। তবেও আমি দর্শকদের এবং শ্রোতাদের অবহিত করতে চাই। ২য় খবর যেটি, সেটি হচ্ছে যে মেরিল্যান্ডের একজন ফেডারেল বিচারক পলা জিনিস তিনি আজকে ইমিগ্রেশন এবং কাস্টমস এনফোর্সমেন্ট কে আদেশ দিয়েছেন যে তারা যেন সালভাডোরের যেই যুক্তরাষ্ট্রের সবচাইতে আলোচিত অভিবাসী, যাকে একবার ভুলবশত এবং আদালতের নির্দেশ অমান্য করে আ ভেনেজুয়েলার সালভাডোরের যেই কেমার আবারগো গার্সিয়াকে তাকে পাঠিয়ে দেওয়া হয়েছিল সালভাডোরের জেলে। তাকে আবার ফিরিয়ে আনা হয়েছে আদালতের নির্দেশে এবং আজকে বিচারক পলা নির্দেশ দিয়েছেন আইস কর্তৃপক্ষকে তাকে যেন ক্রিসমাসের দিন পর্যন্ত পুনরায় গ্রেফতার না করা হয়। এই নির্দেশটি তাকে দিয়েছেন। ক্রিসমাস পর্যন্ত তিনি যেন তার পরিবারের সাথে সময় কাটাতে পারেন এই নির্দেশ দিয়েছেন। যদিও বারবার ব্যর্থ হচ্ছেন যে ফেডারেল সরকার, ট্রাম্প প্রশাসন তাকে যুক্তরাষ্ট্র থেকে ডিপোর্ট করার জন্যে। যদিও বিচারক নির্দেশ দিয়েছেন যে যতক্ষণ পর্যন্ত ডিপোর্টেশন প্রক্রিয়া চূড়ান্ত করা না হবে ততক্ষণ পর্যন্ত তিনি জামিনে মুক্ত থাকতে পারবেন। কিন্তু তা সত্ত্বেও নতুন আনা অভিযোগে তাকে গ্রেফতার করার একাধিক প্রচেষ্টা ইতিমধ্যেই অবশ্য ব্যর্থ করে দিয়েছেন ফেডারেল বিচারকরা। আরেকজন ফেডারেল বিচারক তিনি ইউএস ডিস্ট্রিক্ট জাজ জেমস বোর্সবার্গ আজকে ট্রাম্প প্রশাসনকে নির্দেশ দিয়েছেন যে তারা যেন আগামী জানুয়ারির ৫ তারিখের মধ্যে বিচারকের কাছে পরিকল্পনা প্রদান করে যে পরিকল্পনার মাধ্যমে যে ২০০ অভিবাসীকে ভুলবশত সালভাডোরে পাঠিয়ে দেওয়া হয়েছিল মার্চ মাসে তাদেরকে ফিরিয়ে আনার চূড়ান্ত পরিকল্পনা আগামী ৫ তারিখের মধ্যে যেন ফেডারেল বিচারপতি ব্রসবার্গের কাছে জমা দেয় ট্রাম্প প্রশাসন। যদিও ট্রাম্প প্রশাসন ইঙ্গিত দিয়েছে তারা এই জেমস ব্রসবার্গের এই বিষয়টি আপত্তি জানাবে আপিলস কোর্টে, কিন্তু এখন আনুষ্ঠানিকভাবে জানায়নি। কিন্তু জেমস ব্রসবার্গ বলেছেন যে অজুহাতে অর্থাৎ যে আইন ব্যবহার করে এলিয়েন এনিমিস অ্যাক্ট ব্যবহার করে জানুয়ারি মাসের ৫ তারিখে প্রেসিডেন্ট ট্রাম্প যে এলিয়েন এনিমিস অ্যাক্ট এর মাধ্যমে যাদেরকে যুক্তরাষ্ট্র থেকে দ্রুত ডিপোর্ট করার প্রয়াস পেয়েছেন কিংবা চেষ্টা করেছেন কিংবা অনেক ক্ষেত্রে সফল হয়েছেন, সেই আইনটি মূলত প্রেসিডেন্ট ট্রাম্প ব্যবহার করতে পারেন না। তার কারণ হচ্ছে এখনো যুক্তরাষ্ট্র কোনো দেশের বিরুদ্ধে যুদ্ধ লিপ্ত নয়। অতএব এলিয়েন এনিমিস অ্যাক্টটি শুধুমাত্র কার্যকর করা যায়, প্রেসিডেন্ট কার্যকর করতে পারেন যখন যুক্তরাষ্ট্র কোনো দেশের সাথে যুদ্ধ লিপ্ত থাকে। কিন্তু সেই জন্য বিচারপতি ব্রসবার্গ বলেছেন যে প্রেসিডেন্ট ট্রাম্প এই আইনটি বেআইনিভাবে ব্যবহার করেছেন এবং সেই জন্যই এই ২০০ অভিবাসী যাদেরকে সেই আইন ব্যবহার করে যুক্তরাষ্ট্র থেকে ডিপোর্ট করা হয়েছিল তাদেরকে যেন ফিরিয়ে আনা হয় এবং আগামী ৫ই জানুয়ারির মধ্যে প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার প্রশাসন যেন তাদের ফিরিয়ে আনার চূড়ান্ত পরিকল্পনাটি বিচারকের কাছে হস্তান্তর করেন। আরেকটি জিনিস আরেকটি বিষয় যেটি ইমিগ্রেশনের সেটি হচ্ছে আজকে বিশেষ করে যারা যুক্তরাষ্ট্র থেকে সেলফ ডিপোর্ট নিতে চান অর্থাৎ স্বেচ্ছায় যুক্তরাষ্ট্র থেকে ডিপোর্ট করতে চান এবং আগামী ৩১শে ডিসেম্বরের মধ্যে ডিপোর্ট করতে চান, ডিপোর্ট প্রক্রিয়া চূড়ান্ত করতে চান, তাদেরকে জন প্রতি $৩,০০০ এবং ৬০০ দেশে ফিরে যাওয়ার বিমান টিকেটের মূল্য দিবে যুক্তরাষ্ট্রের ফেডারেল গভর্নমেন্ট। এবং এই তথ্যটি আজকে জানিয়েছেন ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটির ক্রিস্টি নোয়েম। তিনি বলেছেন যে $১,০০০ নয়, আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে যারা যাবে এখন থেকে তারা $৩,০০০ মাথা পিছু পাবে যুক্তরাষ্ট্র থেকে সেলফ ডিপোর্টেশনের মাধ্যমে এবং যারা যাবে তাদের অন্যান্য আইনি ঝামেলা থেকে তাদের মুক্ত করে দেওয়া হবে এবং ৩১ ডিসেম্বর পর্যন্ত আইস তাদের গ্রেফতার করতেও যাবে না যদি তারা সিবিপি হোমের মাধ্যমে তাদের নাম তালিকাভুক্ত করে এবং তাদের ডিপোর্টেশন প্রক্রিয়াটি চূড়ান্ত করে সেলফ ডিপোর্টেশন। তাহলে আইস কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে গ্রেপ্তারের নির্দেশ থাকা সত্ত্বেও তাদের গ্রেপ্তার করা হবে না, তাদের নির্বিঘ্নে যুক্তরাষ্ট্র ত্যাগ করার সুযোগ দেওয়া হবে এবং ত্যাগ করার পর যখন তারা দেশে ফিরে যাবেন তখন তারা $৩,০০০ পাবেন নগদ এবং এর পাশাপাশি বিমানের টিকিটের পয়সা অর্থ তারা পাবেন হাতে, সেটিও তারা জানিয়েছেন। তবে যারা যাবেন না ১ জানুয়ারি থেকে তারা যদি গ্রেফতার হন তাহলে তাদের জন্য চরম শাস্তি অপেক্ষা করছে এবং তারা কখনো যুক্তরাষ্ট্রে ফিরে আসতে পারবেন না। যাদেরকে জানুয়ারি ১ তারিখের পরে যাদেরকে গ্রেফতার করে ডিপোর্ট করা হবে, কিন্তু জানুয়ারি ১ তারিখের আগে ৩১ ডিসেম্বর পর্যন্ত যারা সেলফ ডিপোর্ট নিবেন তাদের ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে ফিরে আসার সুযোগটি উন্মুক্ত থাকবে। সুযোগ তারা পাবেন এটি অবশ্য ক্রিস্টি নোয়েম বলেননি, তবে সুযোগ তাদের উন্মুক্ত থাকবে সেটিও তারা বলেছেন।
আরেকটি বিষয় যেটি বলার চেষ্টা করছি সেটি হচ্ছে যে এই পর্যন্ত যদিও যুক্তরাষ্ট্র সরকার হোমল্যান্ড সিকিউরিটি মাত্র $৩,০০০ এবং বিমানের টিকেট দিচ্ছে। কিন্তু একটি হিসাবে দেখা গিয়েছে যে একজন অভিবাসীকে যুক্তরাষ্ট্র থেকে ডিপোর্ট করতে গড়পড়তায় আইস কর্তৃপক্ষের প্রায় $১৭,১২১ ব্যয় হয়। সেক্ষেত্রে তাদের গড়পড়তা $৪,৫০০ থেকে $৫,০০০ মাধ্যমে সেলফ ডিপোর্টেশন প্রক্রিয়ায় দেশে ফেরত পাঠানো সম্ভব হয়। এবং জানুয়ারির ২০২৫ থেকে অ্যা 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 জানিয়েছেন যে জানুয়ারির ২৫ তারিখ থেকে মানে ২০২৫ এর জানুয়ারি থেকে এই পর্যন্ত ১.৯ মিলিয়ন মানুষ সেলফ ডিপোর্টেশন মাধ্যমে যুক্তরাষ্ট্র ত্যাগ করেছেন। সেটিও তারা জানিয়েছেন আজকে। এবং আরেকটি বিষয় যেটি যে তারা বলেছেন যে প্রায় এবং এই পর্যন্ত যে এবং গত মাসে তারা দেখাচ্ছেন যে এই পর্যন্ত ১,৫০,০০০ মানুষকে গত ৬ মাসে যুক্তরাষ্ট্র থেকে ডিপোর্ট করা হয়েছে। তার মধ্যে ১৩,০০০ ছিলেন যারা সেলফ ডিপোর্ট এর মাধ্যমে গিয়েছেন। যুক্তরাষ্ট্র থেকে চলে গিয়েছেন। এনপিআর ন্যাশনাল পাবলিক রেডিও আজকে আরেকটি বিশ্লেষণে দেখিয়েছে যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন ইমিগ্রেশন কেসে যাদের বিরুদ্ধে যারা কেস এতদিন মোকাবিলা করছিলেন ইমিগ্রেশন কেস, তাদের অনেকেই এখন আর ইমিগ্রেশন আদালতে হাজিরা দিচ্ছেন না। আইসের আতঙ্কে। তার কারণ প্রেসিডেন্ট ট্রাম্প দায়িত্বভার গ্রহণের পর থেকে আইস কর্তৃপক্ষ বিভিন্ন আদালতে এবং ইমিগ্রেশন কোর্টগুলোর সামনে ওঁত পেতে থাকে অভিবাসীদের গ্রেফতার করার জন্য এবং এই গ্রেফতার আতঙ্কের ফলে যুক্তরাষ্ট্রের বিশেষ করে ইমিগ্রেশন আদালতগুলোতে গড়ে বা উপস্থিতির সংখ্যা এতটাই নিচে নেমে গিয়েছে যে অনেককেই বিচারকরা তাদের অনুপস্থিতির কারণে তাদেরকে চূড়ান্ত ডিপোর্টেশন আদেশ দিতে বাধ্য হচ্ছেন। এবং সেই আদেশ পাওয়া মাত্রই আইস কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে অভিযানে নামে এবং তাদের খুঁজে বের করে চূড়ান্ত ডিপোর্টেশন আদেশ পাওয়া গেছে বিচারক থেকে এই অজুহাতে তাদেরকে দ্রুত যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করার প্রক্রিয়া গ্রহণ করে। এর একটি কারণ হচ্ছে যে অনেকেই তাদের ইমিগ্রেশন কোর্টে হাজিরা দেন না এবং হাজিরা না দেওয়ার কারণে অনুপস্থিতির অজুহাতে তাদের বিরুদ্ধে বিচারকরা চূড়ান্ত ডিপোর্টেশন আদেশ দিতে বাধ্য হন। এবং সেই ক্ষেত্রেই আইস কর্তৃপক্ষ তখনই সেই তড়িৎ গতিতে সেই সমস্ত অভিবাসী যাদের বিরুদ্ধে চূড়ান্ত ডিপোর্টেশন আদেশ পাওয়া গিয়েছে ইমিগ্রেশন বিচারক থেকে তাদেরকে যুক্তরাষ্ট্র থেকে বের করার উদ্যোগ গ্রহণ করেন। এবং এই পর্যন্ত প্রেসিডেন্ট ট্রাম্প দায়িত্বভার গ্রহণ করার পর ২০২৫ সালে যে হিসাবটি পাওয়া গিয়েছে তাতে দেখা গেছে প্রায় ৫০,০০০ মতো অভিবাসী যাদের বিরুদ্ধে আদালতে হাজিরা দেওয়ার কথা ছিল তারা হাজিরা দেননি। অতএব এদের প্রায় সবারই বিরুদ্ধে ইমিগ্রেশনের চূড়ান্ত ডিপোর্টেশন আদেশ জারি করা হয়েছে কিংবা জারি করার প্রক্রিয়া শুরু হয়েছে। অতএব এদেরই যখন পাওয়া যাবে আইস কর্তৃপক্ষ তখন আর কোনো অজুহাত তাদের কাছ থেকে শোনা হবে না। তার কারণ তাদের অনুপস্থিতিতেই বিচারকরা তাদের বিরুদ্ধে চূড়ান্ত ডিপোর্টেশন আদেশ প্রদান করেছেন। আরেকটি বিষয় যেটি বলার চেষ্টা করছি সেটি হচ্ছে যে তবে ইমিগ্রেশন অ্যাটর্নিরা বলেছেন যে অনেকেই চিঠি পান না কিংবা আদালতে হাজিরা হওয়ার নোটিশও ঠিক মতন পান না। অনেকে তাদের ঠিকানাও পরিবর্তন করেন না। দ্রুত ঘন, ঘন ঠিকানা বদল করেন আইস আতঙ্কে। এর ফলে অনেকের পক্ষেই আদালতের নোটিশ কিংবা ইমিগ্রেশন দপ্তরের নোটিশ তারা পান না। এর ফলে তারা জানেন না অনেক সময় যে তাদের কখন হাজিরা দিতে হবে। সে কারণেও অনেকে হাজিরা দিতে পারেন না। আবার অনেকে জানেন যে হাজিরা দিয়ে কোনো লাভ নেই। কারণ তারা যেই কেসের জন্য তারা লড়াই করছেন সেই কেসে তাদের জেতার কোনো সম্ভাবনা নাই। সেজন্যই তারা অনেকে অনেক সময় হাজিরা দেন না। এই ধরনের অভিবাসীর সংখ্যাও একেবারে নেহায়েত কম নয়। বেশ কয়েকজন অ্যাটর্নি এই তথ্যটিও জানিয়েছেন সংবাদ মাধ্যমকে। সমগ্র যুক্তরাষ্ট্র জুড়েই ফ্লুর তাণ্ডব। তবে বেশ কয়েকটি স্টেট ৫ টি স্টেটে ফ্লুর তাণ্ডব এখন ব্যাপক। এবং সেই ব্যাপক ফ্লুর তাণ্ডবের মধ্যে একটি স্টেট হচ্ছে আমাদের নিউ ইয়র্ক। এবং এই নিউ ইয়র্কের যে ফ্লুর এই প্রকোপ এতটাই বৃদ্ধি পেয়েছে যে গড়পড়তায় প্রায় ১০ টি হাউসের মধ্যে এখন ৬ থেকে ৭ টি বাড়িতেই কোনো না কোনো ব্যক্তি ফ্লুতে আক্রান্ত সেই হিসাবটিও পাওয়া গিয়েছে এবং এবং এই অসুস্থতা দিনে, দিনে বৃদ্ধিও পাচ্ছে। তবে এবং ডিসেম্বরের ১৬ তারিখ পর্যন্ত সিডিসি সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল যে হিসাবটি দিয়েছে তাতে দেখা যাচ্ছে যে ৪৭ স্টেট কোনো না কোনোভাবে ৪৭ স্টেটের বাসিন্দারা কোনো না কোনোভাবে ফ্লুতে আক্রান্ত। তার মধ্যে ৫ টি স্টেট ব্যাপকভাবে আক্রান্ত এবং সেই ৫ টি স্টেটের ১ নম্বর তালিকায় রয়েছে নিউ ইয়র্ক, এরপরে নিউ জার্সি, রোড আইল্যান্ড, কলোরাডো এবং লুইজিয়ানা।
আহ, তবে এই মধ্যে আরেকটি কয়েকটি স্টেট রয়েছে যাদের ফ্লু প্রকোপ বাড়ছে। তবে এতটা তীব্র আকার ধারণ করে যে ৫ টি স্টেট কথা বলল, ৫ টি স্টেট, সেই ৫ টি স্টেটের বাইরেও আরো যে কয়েকটি স্টেটে ফ্লুর প্রকোপ বাড়ছে, যেখানে প্রত্যেকটি স্টেটেই বাংলাদেশিরা বসবাস করেন। কানেকটিকাট, জর্জিয়া, ইদাহো, মেরিল্যান্ড, ম্যাসাচুসেটস, মিশিগান, নিউ মেক্সিকো, নর্থ ক্যারোলাইনা, সাউথ ক্যারোলাইনা এবং ওয়াশিংটন ডিসি। সেখানেও ফ্লুর প্রকোপ কিছুটা বৃদ্ধি পাচ্ছে। তবে সামান্যতম হলেও এখনো ফ্লু রয়েছে যে কয়েকটি স্টেটে, সেখানে হচ্ছে আলাবামা, হাওয়াই, মিনেসোটা, নিউ হ্যাম্পশায়ার, ওহাইও এবং টেক্সাস। মেয়র ইলেক্ট মামদানি জানুয়ারির ১লা তারিখ শপথ গ্রহণ করবেন, যেটি আপনাদের গতকালে আমি জানিয়েছি। তবে ২ দফা শপথ গ্রহণ করবেন। ১২টা ১ মিনিটে তিনি শপথ গ্রহণ করবেন নিউ ইয়র্ক স্টেটের অ্যাটর্নি লেটিসিয়া জেমসের কাছে তার পারিবারিক সদস্যদের উপস্থিতিতে মাত্র। এবং কোথায় এটি হবে সেই স্থানটি এখনো ট্রানজিশন টিম জানায়নি। আর দ্বিতীয়টি হবে সিটি হল প্রাঙ্গণে। সেখানে শপথ নেবেন তিনি যুক্তরাষ্ট্রের ইন্ডিপেন্ডেন্স সিনেটর এবং তার রাজনৈতিক গুরু আহ সা- বার্নি স্যান্ডার্সের কাছ থেকে। ৪,০০০ লোক টিকিট পাবেন সেই প্রত্যক্ষ করার জন্য। আর ৪০,০০০ মানুষ সিটি হলের আশেপাশে প্রাঙ্গণ থেকে সেই দৃশ্য প্রত্যক্ষ করতে পারবেন। আপাতত এখানে শেষ করি, আবার আপনার সাথে কথা হবে। আপনারা সবাই ভালো থাকেন। থ্যাংক ইউ নাজমুল হাসান, থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আমাদের সাথে আছেন জনাব হাসান ফেরদৌস, ইব্রাহিম চৌধুরী খোকন, আরিফুর রহমান আর মোহাম্মদ জামান। একটু আগে যেটা নাজমুল হাসান এবং আমরা জানিয়েছিলাম যে বাংলাদেশে একজন ওয়ামেন $68 মিলিয়ন হোম কেয়ার অ্যান্ড অ্যাডাল্ট ডে কেয়ার, দুইজন একসাথে। দুইজন রাইট, অর্থ আত্মসাৎ করেছেন এবং তাদের বিরুদ্ধে তারা দোষও স্বীকার করেছে ইতিমধ্যেই। জামান সাহেব, আপনার কি জানা আছে এই বিষয়টি একটু, কারা এরা? টোটাল ৮ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে এবং তারা প্রত্যেকেই দোষী সাব্যস্ত হয়েছেন। এবং যে বাংলাদেশি মহিলা যার নেতৃত্বে এই ক্রাইম সংগঠিত হয় প্রায় $68 মিলিয়ন, উনার নাম জাকিয়া খান এবং উনি হলেন হ্যাপি ফ্যামিলি অ্যাডাল্ট কেয়ার, হ্যাপি ফ্যামিলি সোশ্যাল অ্যাডাল্ট কেয়ার এবং আরেকটা হোম কেয়ারের স্বত্বাধিকারী। এবং উনি কিছু লোক এমপ্লয়েড করে তাদের মাধ্যমে আরো সাব এজেন্ট তৈরি করে সেখানে কিছু ঘুষ লেনদেনের মাধ্যমে রুগী আনতেন এবং তাদের ন্যায্যতা এবং নানান জিনিস ফ্রড করে সেখানে অর্থ আত্মসাৎ করেন। এবং এই ব্যাপারে প্রথম সীমা মেনন এবং এমরান হাশমি দুইজনকে প্রথম গ্রেপ্তার করে আইন প্রয়োগকারী সংস্থা। তাদেরকে গ্রেপ্তারের পরে তারা স্বীকার করে এবং তাদের তথ্যের ভিত্তিতে গত বছর জাকিয়া খানকে গ্রেপ্তার করা হয় এবং এই বছর ২ মাস আগে উনি তার দোষ স্বীকার করেন যে ওনার নেতৃত্বেই সংগঠিত হয়েছে। সো ওনারা কে, ওনাদের মানে অবস্থান কি? এটা একটা ছবি আমাদের কাছে ছিল, আমরা যদি দেখতে পারি, এটা দেখি, ছবিটা যদি দেখা যায়। রাইট, এবং কোন শহরের, সব সব নামগুলি বললে ভালো হয়, কোন শহরের, কোথায় তারা, আমাদের জানা দরকার এই লোকগুলি কারা। জি, ওনাদের হোম কেয়ার ছিল কনি আইল্যান্ড, ব্রুকলিন। কনি আইল্যান্ড, ব্রুকলিন। ওনাদের মূল চক্রটাই ছিল ব্রুকলিন কেন্দ্রিক, কনি আইল্যান্ড এলাকা ভিত্তিক। এই ৮ জনের নাম আপনি জানেন? ৮ জনের মধ্যে আমরা ৩ জনের নাম, ৪ জনের নাম পাওয়া গেছে। এটা ডিপার্টমেন্ট অফ জাস্টিস তারা এটা রিলিজ করছে, এর মধ্যে ৩ জনের নাম বোধহয় রিলিজ করছে আপনার। হ্যাঁ, জাকিয়া খান নামে যে মহিলার নাম আসছে, আমাকে একাধিক লোকজন বলছেন উনি পাকিস্তানের, মহান পাকিস্তানের হোক আর বাংলাদেশে হোক, এত বড় অপরাধে যিনি জড়িত, মানে তাকে আমরা কেউ, আমার মনে হয় নিশ্চিত হয়ে আমাদের, আমরা জানি না পাকিস্তানি না বাংলাদেশি, নিশ্চিত হয়ে আমরা বলতে পারছি না উনি বাংলাদেশি। কেউ যদি জানেন সেটা বলেন। আমার কাছে যিনি দুইজনই বলছেন যে উনি পাকিস্তানের নাগরিক। মানে আমাদের তারপরেও এই আমাদের ভারত পাকিস্তান বাংলাদেশে এত বড় জালিয়াত, মানে 60 মিলিয়ন, এই জালিয়াত, মানে জালিয়াতির একটা সীমা আছে তো। জি, রাইট। সো কনি আইল্যান্ড বেসিক্যালি খুব ডেন্সলি পাকিস্তানি পপুলেশন ওইখানে। সো নাজমুল ভাই জানেন না কি উনি কোন দেশি? নাজমুল ভাই, এটা আপনি জানেন উনি কোন দেশি? নাজমুল হাসান, উনি শুনতে পাচ্ছেন না। জি জামান ভাই, আপনি জানেন? জাস্টিস ডিপার্টমেন্ট যে ৪ জনের নাম রিলিজ করেছেন, একজন হলো এহসান এজাজ, জাকিয়া খান,
এই দুইজন বাংলাদেশি হিসেবে অনেকেই দাবি করেন এবং ফেসবুকেও তাদের ছবি আছে। ফেসবুকে জাকিয়া খান টাইপ করলে এই ছবিটা আসে। এই এই ফেসবুকে নামক যে সংবাদ মাধ্যম, সেখানে বাংলাদেশি বললেও এই বাংলাদেশি বলে কোনো তথ্য পরিচয় আমাদের কাছে নিশ্চিত নয়, সুতরাং আমরা এই মালটা ওন করতে চাই না এখনো। ঠিক আছে, আপনার আমাদের সাথে আমরা আশা ফেসবুকে করি দেখছি উনি রিপা বাংলাদেশি হবেন না। সাব্বির নামে একজন লিখছেন, উনি পাকিস্তানি। হ্যাঁ, আমরা আশা করি যে উনি পাকিস্তানি হবেন না, বাংলাদেশি হবেন না। কিন্তু যে ক্রাইম হলো, কারণ আমাদের বাংলাদেশি বহু লোক এই হোম কেয়ার ব্যবসার সাথে জড়িত এবং তাদের রেপুটেশন নিয়ে এখন টান দিবে। এবং যতটুকু জানা গেছে যে স্টেট ডিপার্টমেন্ট, পুলিশ ডিপার্টমেন্ট সবাই এই জিনিসগুলি আন্ডার ইনভেস্টিগেশন, অন্যান্য গুলিও ইনভেস্টিগেশন করতেছেন। ফলে আমাদের বাংলাদেশি কমিউনিটির মধ্যে একটা আতঙ্ক ছড়ানোর সম্ভাবনা আছে। তা আমরা জি জামান সাহেব এই চুর বাটপারি যারা করছে আমেরিকার মতো জায়গায় আসিয়া, যেখানে পরিশ্রম করে ব্যবসা করে উন্নতি করার সুযোগ আছে, সেখানে এই বাটপারি যারা করছে, এই বাটপারির চক্র আতঙ্কেই থাকবে। এবং এরা চুরি করে এখানে একদিন পার পাওয়া যায়, 2 দিন পার পাওয়া যায়, বেশি দিন পার পাওয়া যায় না। সুতরাং এরা যেই হোক, এরা আস্তে আস্তে এই আইনের আওতায় আসুক। আমরা নিশ্চিত হই যে এই নিউ ইয়র্ক কেন, মানে আমাদের লোকজন কেন, কেউ এই চুর বাটপারি করে যেন পার পায় না। জি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আর এগুলো বিশেষ করে ডেমোক্রেটিক স্টেটের সাধারণ বদনাম শুরু হয়েছে এদের মাধ্যমে। আচ্ছা, ওই এদের কারণে। আগে চলে গেছেন অলরেডি। ডেমোক্রেটিক স্টেট আর রিপাবলিকান স্টেট বলে তো কোনো কথা নাই, কথা হলো চুরি যে কোনো Right. স্টেটে হোক সে, রাইট? তাহের, জি নাজমুল ভাই বলুন। তাহের, জি জি, বলেন। হ্যাঁ, এদেরকে বাংলাদেশি বলার কোনো স্কোপ এখনো হয় নাই, তবে ধারণা করা হচ্ছে এরা খুব সহজে পাকিস্তানি এবং ভারতীয় বংশোদ্ভূত। ও তাহলে ঠিক আছে, কারণ এটা আমরা হাফ ছেড়ে বাঁচলাম। কারণ আমরা মনে হচ্ছিল- সীমা মেনন যিনি, উনি ভারতীয় বংশোদ্ভূত। হ্যাঁ, রাইট। জামান ভাই একটু বলবেন এক্স্যাক্টলি তারা কি করেছে, অপরাধটা তারা কিভাবে কাজটা তারা করেছে? তারা সেখানে মূলত আপনার যেমন অ্যাডাল্ট হোম কেয়ারে যারা আছে, সেখানে হয়তো অ্যাডাল্টরা কখনো যাই নাই, কিন্তু তাদের নামে বিল সাবমিট করা হয়েছে টাইম টু টাইম। 2017 সাল থেকে শুরু করে জুলাই 2024 পর্যন্ত মনে করেন তাদের সেখানে হয়তো সেবা নিচ্ছে 10 জন, তারা বিল করছে 100 জন, কথা সাপোজ। অর্থাৎ সেখানে 80% হলো ভুয়া বিল সাবমিট করা হয়েছিল, যারা কখনো ওই সেবা নেই। আচ্ছা, তারপরে হোম কেয়ারের মধ্যে একই অবস্থা। হয়তো দেখা গেল যে এমনও আছে যে দেশে আছে যে রেসিপেন্ট, উনি দেশে, কিন্তু ওনার নামে বিল হচ্ছে। এই ধরনের অনেকগুলি মিক্স ঘটনা এখানে আছে, যেটা স্টেট ডিপার্টমেন্ট, জাস্টিস ডিপার্টমেন্টের ওখানে কিছুটা তারা উল্লেখ করছে, কিন্তু সম্পূর্ণ করে নাই। সো দোস্ত শেয়ার করে যেহেতু নিয়েছেন, সুতরাং ওনার তো আর মানে ইটস ট্রু। তাহের, জি জি বলুন। এটা অনেক পুরনো খবর। হ্যাঁ, এটা আগস্টের খবর, আমি জানি এটা। হ্যাঁ, অগাস্ট 6-এ গিল্টি স্বীকার করছে এটা এবং আগস্টের তার খবর, বা সাজা এখনো আজকে হয়নি। প্রভাব করছে আবার এটা নতুন করে। হ্যাঁ, জি। সো এনিওয়ে, আমরা একটু আরিফ আপনার কাছে জানি তো একটু, যে ইমিগ্রেশন নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প আবার বলেছে যে জানুয়ারি থেকে প্রচণ্ড কড়াকড়ি মানে প্রয়োগ করা হবে তাদেরকে ধরপাকড়ের ব্যাপারে। রয়টার এই বিষয়ে রিপোর্ট করেছে, কি বলেছে? আমরা যেটা মানে সংবাদ করতে গিয়ে যেটা দেখেছি, যে রয়টার্স যেটা উল্লেখ করেছে, যে এমনিতেই আইএস এর যে অভিযান, সেটা তো বরাবরই ব্যাপক হারে ছিল। তো নতুন বছরের জন্য বিলিয়ন বিলিয়ন ডলার অর্থ বরাদ্দের খবর রয়টার্স এর প্রতিবেদনে বলা হয়েছে। এবং নিউ ইয়র্ক সহ বিভিন্ন অঙ্গরাজ্যে এজেন্ট আরো বেশি নিয়োগ করা হবে। যদিও এরই মধ্যে অনেক এজেন্টের সাথে স্থানীয়দের এক ধরনের বাকবিতণ্ডা সহ বিভিন্ন ধরনের খবর আমরা পেয়েছি। তো মূলত মূল যে বিষয়টা, সেটা হলো যে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন অতীতে যে কোনো সময়ের তুলনায় আরো বেশি জোরদার করবে। যাদের বৈধ কাগজপত্র নেই তাদেরকে আর কোনোভাবেই রাখা হবে না। এমনকি প্রতিবেদনে যেটা আমরা দেখেছি, যে কারাগারে, অর্থাৎ নর্মাল কারাগারে যারা আছেন, যারা বৈধ কাগজপত্র নেই, যেসব অভিবাসী, তাদেরকেও কারাগার থেকে নিয়ে ডিটেনশনে নেওয়া হবে। তো এখানে একটি বিষয় কিন্তু, একটা বিষয় চলে এসেছে, যে নিউ ইয়র্কে অলরেডি সম্প্রতি জোহরান মামদানি কিন্তু একটি বিষয় বলেছেন, যে যারা অভিবাসীদের উদ্দেশ্যে, যে অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ারেন্ট যাদের যদি কোনো আইস বা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়ে আসে, সেক্ষেত্রে সহযোগিতার ব্যাপারে
এক ধরনের নেগেটিভ কথা বলেছেন, কিন্তু জুডিশিয়াল ওয়ারেন্ট যদি থাকে সেক্ষেত্রে আইসকে কিন্তু সহযোগিতার কথা বলেছেন। তো স্বাভাবিকভাবে যারা নিউ ইয়র্কে বসবাস করছে নতুন করে এই প্রতিবেদনের কারণে এক ধরনের কিন্তু প্রশ্নের মুখোমুখি হচ্ছে। এখানে অভিজ্ঞ অনেক জার্নালিস্ট আছেন, তারা অবশ্যই বিষয়টি ভালো করে বলতে পারবেন, কারণ আইস সরাসরি যাবেন এবং টার্গেট করবেন এবং টার্গেট করেই সে অভিবাসীকে নিয়ে তুলে যাবেন। এখানে ওই আইএস এর কাছে জুডিশিয়াল ওয়ারেন্ট থাকবে নাকি অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ারেন্ট থাকবে এই বিষয়ে কিন্তু কোনো কিছু এখন আর উল্লেখ করা হচ্ছে না। অর্থাৎ আইএস এর অভিযান সে যে কোনো ব্যক্তিকে টার্গেট করা হলে তাকে ডিটেনশন সেন্টারে নিয়ে যাওয়া হবে, এরকম একটি বিষয় উল্লেখ করা হয়েছে এই প্রতিবেদনে। এতটুকুই আমার কাছে খবর ছিল। থ্যাংক ইউ সো মাচ। এনি কমেন্ট ইব্রাহিম জারি খোকন? না, নতুন কিছু নাই। আইন শৃঙ্খলা কড়াকড়ি আরোপ করে আইনের সঠিক প্রয়োগ করা হবে, এবং ডোনাল্ড ট্রাম্পের কথা বলে তো ক্ষমতায় এসেছেন, সুতরাং এই ব্যাপারে মানে আমরা সবাই সতর্ক থাকবো। হয়তো আতঙ্ক ছড়িয়ে লাভ নাই। যারা যারা কাগজপত্র নাই তারা কিভাবে এখানে থাকতে পারবেন নিজেরা আইনজীবীদের সাথে পরামর্শ করবেন। এখন তো ওই ঘুরে ফিরে খালি পান খাওয়ার সময় না, এখন এগুলা মানে নিজেদের তোলপাড় ঠিক রেখে চলার সময়। এই ইমিগ্রেশন নিয়ে বহু নৈরাজ্য আমরা অতীতে দেখেছি, বিশেষ করে বাইডেন সরকারের সময়। এখন এইসব নৈরাজ্য থেকে বেরিয়ে এসে ইট শুড বি ইন অর্ডার, এবং একটা আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির সাথে এই সমস্ত বৈধ অবৈধ ইমিগ্রেশন এইসব বিষয় জড়িত। সো প্রেসিডেন্ট ইজ ডুইং এ গ্রেট জব। থ্যাংক ইউ। আমার একটু প্রশ্ন ছিল, মানে এখন যারা নতুন করে অনেক অভিবাসী আছেন, কাগজপত্র নেই দীর্ঘদিন পর, এখন তারা মনে করছেন যে নতুন করে আইনজীবীদের কাছে যাচ্ছেন, নতুন করে ফাইল সাবমিট করছেন, তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা জনাব ইব্রাহিম চৌধুরী খোকন? উনি আইনজীবীদের কাছে যাবেন, এখানে বৈধভাবে আমেরিকা সারা পৃথিবীর মানুষকে আহ্বান জানায়। আপনি নিয়ম আছে, আপনার যদি যাওয়া বিপন্ন হয় এই দেশ থেকে গেলে অন্য জায়গায় আপনার মৃত্যুর আশঙ্কা আছে, যে কোনো সময় আপনি এখানে আবেদন করবেন, আইনের যথাযথ প্রক্রিয়ার মধ্য দিয়ে থাকবেন, আপনি হাইড করে থাকবেন না, তা থাকলেই বিপদ আসবে। ভেরি স্ট্রেট, ভেরি ক্লিয়ার। থ্যাংক ইউ সো মাচ। থ্যাঙ্কস। এটা তো না যে আমরা সীমান্ত খুলে দিলাম। না, আপনি আর আপনার সময় অনেক পেয়ে গেছেন। আপনি একটু অপেক্ষা করেন, আপনাকে দেবো পরের সময় থাকলে। অনেক সময় পাইছেন তো আপনি আজকে। জি, প্রত্যেকটা সবজির গায়ে লেখা আছে ইকুয়েডর, গুয়াতেমালা, মেক্সিকো, এমন কোনো সাউথ আমেরিকার দেশ নাই যে আপনি শাকসবজি খাচ্ছেন, পটল খাচ্ছেন, লাউ খাচ্ছেন, এভরিথিং কামিং ফ্রম আউটসাইড। এবার যে সামারে যদি আপনার লোক না থাকে, এই সমস্ত তো কেউ চাষ করবে না। আপনি তো লনমন করার লোক পাবেন না নিউ জার্সিতে। ভাই এখন এগুলো আপনার ক্ষেত কৃষি চালু করার জন্য রবট দেই করতে হবে আপনাকে, অথবা আপনার ওয়েট কমে যাবে, আপনি নিজে লনমন করা আরম্ভ করেন। কৃষি শ্রমিক আনার জন্য আইনগত ব্যবস্থা রয়েছে, সেই ব্যবস্থা আসবে। এই বর্ডার খুলে দিয়ে লোকজন এসে আমার এই বেকইয়ার্ডে কাজ করার কোনো দরকার নাই। এটার সাথে অপরাধীরা আসে, এই অপরাধীদের দমন করতে আমাদের নিরাপত্তা বিঘ্নিত হয়, আমাদের সেনাবাহিনীর আমি একটা বলতে চাই যে তাহের ভাই, আমি গত শনিবারে জ্যাকসন হাইটে কাজ করলাম, কিন্তু জ্যাকসন হাইটে দেখে আমার মনে হলো, জ্যাকসন হাইটে কিছুদিন শুনছিলাম, কিছুদিন মনে হয় রুজভেল্ট অ্যাভিনিউ একটু মনে হলো ভদ্র হইছে, কিন্তু আমার কাছের থেকে মনে হলো এখন আরো বেশি অভদ্রর থেকে যত কিছু আছে ওপেনলি মনে হলো আমার। প্রত্যেকটা স্টোরের সামনে সব সুন্দরী দাঁড়ায় আছে। রাত্রেবেলা না, এটা দুপুরবেলা। আমাদের সাংবাদিক যারা আছেন হাঁটতে পারেন। নাজমুল ভাই কি সমস্ত জিনিস ওনার একটু তো করা উচিত। এই বিদায়ী মেয়রকে কিছুটা বলা উচিত যে তুমি অ্যাটলিস্ট এগুলো ক্লিন করে যাও। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। মোহন ভাই, this is not TMZ, this is Time Television. I think we should focus on the objective and realistic conversation. So এখানে ইব্রাহিম যেটা বলতেছে যে we are spending $17,000, যদি কোনো
ইমিগ্রান্ট এদেশে লেগাল বা ইমিগ্রান্ট যদি ক্রাইম না করে থাকে আমেরিকার চিরাচরিত প্রথা অনুযায়ী হি শুড বি স্টেইং হিয়ার। সে যদি ক্রাইম করে থাকে, হ্যাঁ, উই হ্যাভ দ্য অ্যাপারেটাস, দে শুড বি কট অ্যান্ড সেন্ড ইট টু দেয়ার হোম কান্ট্রি। কিন্তু এখানে আইস এনে এখানকার যেসব আমাদের ইমিগ্রান্ট ব্যবসা বাণিজ্য আসে জ্যাকসনে হোক বা যেখানে হোক, এতে ব্যবসা বাণিজ্যের উল্টা ক্ষতি হচ্ছে, মানুষ বাইরে যাচ্ছে না, এতে লোকাল ইকোনমির ক্ষতি হচ্ছে। বিসাইড দ্যাট, যেটা বলতেছিলেন যে এগ্রিকালচার প্রোডাক্টসের দিক দিয়ে এখানে কিন্তু আমেরিকার অনেক ক্ষতি হচ্ছে। এবং ট্রাম্প সাহেব সে কারণে যে 18 মিনিটস স্পিচ দিলেন লাস্ট উইকে, তার ইনফ্লেশন কিন্তু যদিও একটু কমছে, কিন্তু দের ইজ আ লট অফ প্রেশার হিয়ার। সো এটা কিন্তু ফ্রাঙ্কলি যারা ইকোনমিস্ট, যারা এগুলো ডাটা নিয়ে অ্যানালাইসিস করে, তারা খুব ক্লিয়ারলি এগুলো কিন্তু দেখতে পাচ্ছে। সো দের ইজ নো রিজন টু বি টু হ্যাপি যে তারা ট্রাম্প সাহেব সবাইকে বক্স করে পাঠায়, বিভিন্ন দেশে পাঠায় দিচ্ছে। Out of 20 million, he's supposed to send by this time 10 million. He did not that much, এবং he should not be doing this thing. He should not be bringing the আমাদের ফেডারেল রিজার্ভ যেটা বলেন বা আর্মি বলেন, এগুলো আমাদের স্টেটে এগুলো আনার দরকার নেই। এটা কিন্তু এগেনস্ট আওয়ার নর্ম। থ্যাংক ইউ। আপনি বলছেন বোধহয় যে এই গার্ড যেটা ন্যাশনাল গার্ড, ন্যাশনাল গার্ড, রাইট। থ্যাংক ইউ। মোহন ভাই ভালোই বলছেন, যদি ন্যাশনাল গার্ড না এনে পরিস্থিতি সামাল দেওয়া যায় সেটা ভালো। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতিটাই আমাদের মূল অবজেক্টিভ, এবং সেই অবজেক্টিভে আপনি আমি আমাদের কোনো দ্বিমত নাই। কেউ আইন ভঙ্গ করে এখানে থাকুক সেটা আপনিও বলবেন না, কেউ আইন শৃঙ্খলার অবনতি ঘটুক সেটা আপনিও বলবেন না। আইনের সঠিক প্রয়োগ, আইন সবাই মেনে চলবে। সে উনি যেখান থেকে আসুক, ও দিল্লি থেকে আসুক আর মক্কা থেকে আসুক, এখানে আমেরিকা আসলে আমাদের ইমিগ্রেশন আইন মেনে আপনাকে চলতে হবে। এটা তো বলছেন, এটাই ফাইনাল কথা। এটা তো অনেকবার বলছেন আপনি, আর বলার দরকার তো নাই। এটা তো বহুবার বলা হয়েছে। এটা শুনলে আপনার শরীর খারাপ করে কেন? না না, আমার শরীর খারাপ করছে, বাট আপনি তো এটা তো একবার না, একবার প্রতিদিনই এটা নিয়ে But this is the key point. আপনি আইন মেনে আসেন কি আইন মেনে আইন মেনে আসেন, আইন মেনে থাকেন, আইন মেনে, এটা তো আপনি তসবির মতো মুখস্থ করা আপনার এটা জিনিসটা। এটা তো এ পর্যন্ত আমরা যদি আমাদের টেপ রিওয়াইন্ড করি তাহলে দেখবো যে আপনি এ পর্যন্ত 100 বার বলে ফেলছেন। নতুন কিছু বলেন তাহলে সুবিধা হবে। এটা যখন আইরিশ পটেটো ফেমিন হয়, তখন যখন আয়ারল্যান্ডের 30% পিপল আমেরিকাতে আসে, তখন কিন্তু কোনো প্রকারের ডিসক্রিমিনেশন, কোনো কোশ্চেন করা হয়নি। বিকজ উই আর ব্রাউন পিপল, দেন ইউ আর কোশ্চেনিং টু মাচ, দ্যাটস নট রাইট। থ্যাংক ইউ। আমার মনে হয় শেখ আল মাহমুদের ঠিক ব্রাউন লাগেও না। আচ্ছা, ঠিক আছে, আমরা জেনে নেই একটু। উনি আগে বলছেন টিএমজি না, এটা টাইম টেলিভিশন। সো এটা নিয়ে পরে আলোচনা করি। মোহন ভাই, আপনার কাছে জানতে চাই যে আপনি জানেন যে স্কুল ছুটি হয়ে যাচ্ছে, লম্বা ছুটি, বেশ 1 তারিখ পর্যন্ত, মানে জানুয়ারির অলমোস্ট ফার্স্ট উইক পর্যন্ত ছুটি। সো এই সময় আমাদের কমিউনিটি অনেকেই জানে না তাদের শিশুদের, বিশেষ করে স্কুলের ছাত্রছাত্রী শীতের মধ্যে তারা কিভাবে হ্যান্ডেল করবে। হোয়াট ইজ ইয়ার সাজেশন বিং এ টিচার? থ্যাংক ইউ। ফার্স্ট অফ অল আমি কংগ্রাচুলেট, আমার কিছু বাচ্চারা আর্লি ডিসিশনে চান্স পেয়েছে। স্ট্যানফোর্ড, কলম্বিয়া, ডার্টমাউথ সব অনেক ভালো ভালো ইউনিভার্সিটি, এবং রেগুলার ডিসিশনের জন্য আমরা ওয়েট করতেছি ইন মার্চ। যেসব স্টুডেন্টরা এখন 12 গ্রেড, যারা এখন অ্যাপ্লিকেশন করতেছে বা তাদের এসে কমপ্লিট করতেছে, সাপ্লিমেন্ট কমপ্লিট করতেছে, ফাফসা কমপ্লিট করতেছে, দিস ইজ দ্য few more weeks, not few more, like we can have, they have to complete করতে হবে। আর যারা হাই স্কুল বা ধরেন প্রাইমারি স্কুলে আছে, আমরা জানি এটা শীতের ছুটি, এটা ক্রিসমাস টাইম, এন্ড অফ দ্য ইয়ার। উই অলওয়েজ, আমরা সবসময় কথা বলি যে আমাদের বাচ্চাদেরকে আরো সিরিয়াসলি লেখাপড়া করা উচিত, এসএটিতে ভালো করুক, স্পেশালিস্ট হাই স্কুলে চান্স পাক, আইভি লিগে যাক, ওই অল দ্য টাইম। কিন্তু এটাও আমাদেরকে মনে রাখতে হবে যে দিস ইজ দ্য টাইম। আমেরিকার বাচ্চারা কিন্তু দে গো টু ভ্যাকেশন, দে গো টু ডিফারেন্ট স্কি রিসোর্টে যায়, তারা আইস স্কিং এ যায়, তারা যেমন আমাদের নিউ ইয়র্ক থেকে খুব কাছেই পোকোনো মাউন্টেন আছে, তারপর ক্যাটস্কিল মাউন্টেন আছে, হান্টার মাউন্টেন আছে। সো আপনারা যারা জানেন বা পারেন, যদি 2-1 দিন সময় করে বাচ্চাদেরকে নিয়ে বাইরে কোথাও ঘুরতে যান, দ্যাট উড বি অলসো তাদের মেন্টাল গ্রোথের জন্য খুবই ইম্পর্টেন্ট। যে সারাক্ষণ বাসায় বসে পড়তে হবে, পড়ার পাশাপাশি তাদেরকে রিক্রিয়েশন দিতে হবে, তাদেরকে মেন্টাল গ্রোথের জন্য বিভিন্ন জায়গায় নিতে হবে। তার কারণ তারা শুধু নিউ ইয়র্ক সিটিতেই বসে থাকবে না, তারা আমেরিকার সিটিজেন, আমেরিকার ভালো স্কুল কলেজ লেখাপড়া করতেছে, পরবর্তীতে এখানকার বিভিন্ন ইনস্টিটিউটকে তাদেরকে লিড দিতে হবে বা কাজ করতে হবে। সো দে নিড টু নো, দে নিড টু এক্সপ্লোর দ্য আমেরিকা, টু go out different places and see the beautiful places, the education, that's also part of the education. যে আমি বস্টন গেছি, আমি নিউ জার্সিতে গেছি, আমি আপস্টেট নিউ ইয়র্কে গেছি, I went to hunting, I went to skiing. So these are also part of recreation and educational purpose. আমি বলবো যে আমাদের প্যারেন্টসরা যারা একটু পারেন অ্যাফোর্ড করতে বা একটু সময় করতে পারেন, অ্যাফোর্ড সময় মোটামুটি করতে পারেন,
একটু স্কেজুয়াল করে সময় বের করে বাচ্চাদেরকে নিয়ে কোথাও বাইরে গেলেন, ঘুরতে গেলেন। ইভেন সেন্ট্রাল পার্কেও কিন্তু আইস রিঙ্ক আছে বা অনেক আর্টিফিশিয়াল আইস স্কেটিং প্লেস আছে, সেখানে নিয়ে যান। একটু সবাইকে, বাচ্চাদেরকে একটু সময় দিন, এনজয় করুন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ আপনাকে অনেক ধন্যবাদ। ইটস এ গুড সাজেশন ফর এভরিওয়ান। হাসান ভাই, আপনার কাছে একটু যাই। হাসান ভাই, আপনি জানেন যে বাংলাদেশে কয়েকদিন আগে হাদি মারা গেলেন। এর পরপরই আপনার একটি সংখ্যালঘু পরিবারের একজন সদস্যকে যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে, এটা আসলে এই ধরনের খুব হৃদয় বিদারক দৃশ্য সেখানে হয়েছে। এবং এই ফ্যামিলির আজকে যে কী অবস্থা, এবং এটা নিয়ে আসলে শুধু দেশে না, দেশে বিদেশে মানবিক যত মানুষ আছে সবার মধ্যে এ নিয়ে ক্ষোভ সৃষ্টি হয়েছে। এবং এটা শুধু দেশে না, দেশের বাইরে বিদেশেও বিভিন্ন মানবাধিকার সংগঠন, মানবিক যারা বিভিন্ন সংস্থা আছে, এই সংস্থাগুলিকে উদ্বেগ প্রকাশ করেছে। আমি জানতে চাই যে এক্স্যাক্টলি হোয়াট ইউ আর থিঙ্কিং অ্যাজ এ অ্যানালিস্ট, যে এটার ইমপ্লিকেশনটা কি আমাদের সমাজের মধ্যে। অনেক ধন্যবাদ তাহার আমাকে সুযোগ দেওয়ার জন্য। তাহের, আমি এই দেশে 35 বছর। জি। এই 35 বছরে আগে কোনো সময় বাংলাদেশ নিয়ে আমি এত তীব্র ক্ষোভ, ক্রোধ এবং দুঃখ বোধ করিনি যা আজকে আমি বোধ করছি। আমার চোখে বাংলাদেশ ক্রমান্বয়ে একটি ব্যর্থ রাষ্ট্র পরিণত হচ্ছে। ইট ইজ বিকামিং এ ফেইল্ড নেশন স্টেট। কাকে বলে ব্যর্থ রাষ্ট্র, আমি ব্যাখ্যা করে বুঝিয়ে বলছি। ব্যাখ্যাটা আমার নয়, রবার্ট রডবার্গ, খুব বিখ্যাত প্রিন্সটন ইউনিভার্সিটির প্রফেসর, তার বিখ্যাত বইয়ের নাম ওয়াই নেশনস ফেইল। তিনি বলছেন যে একটা সরকার, রাষ্ট্র যখন দুটো কাজ করতে ব্যর্থ হয়, সে করতে পারে না অথবা করতে চায় না। তিনটি কাজ কি? 1 নম্বর, তার নাগরিককে নিরাপত্তা দেওয়া, 1 নম্বর। 2 নম্বর, আইন শৃঙ্খলা নিশ্চয়তা বিধান করা। আর 3 নম্বর, রাজনৈতিক অধিকার নিশ্চিত করা। এই প্রতিটি ক্ষেত্রে বাংলাদেশের বর্তমান সরকার ব্যর্থ হচ্ছে। আমি জাস্ট 4টা ঘটনা বলবো কিভাবে আমাদের রাষ্ট্র ক্রমান্বয়ে আমাদের চোখের সামনে ব্যর্থ হয়ে যাচ্ছে। আপনি হাদির কথা বলেছেন। হাদি মারা গেছে 10 দিন হয়ে গেল, এখন পর্যন্ত পুলিশ হত্যাকারীকে গ্রেফতার করতে পারেনি। ইন্টারনেটের নাম ধাম কোথায় গেছে, কিভাবে, সমস্ত সয়লাভ হয়ে পড়েছে। 2 দিন আগে আমাদের কি বলা হলো, এ সবই নাকি একটা ছল ছাতুরি। ঠিক আছে, ছল ছাতুরি ভেঙে তুমি আমাদেরকে উদ্ধার করতে কেন পারছো না? দিস ইজ ইয়োর ফেইলিয়ার। বেসিক্স নিরাপত্তা দিয়ে তুমি ব্যর্থ হচ্ছ একজন জাতীয় রাজনৈতিক কর্মীকে। 1 নম্বর। 2 নম্বর, হাদির ঘটনাকে ব্যবহার করে দেশের 2টি প্রধান সংবাদপত্র অফিসে হামলা হলো, দেশের 2টি প্রধান সাংস্কৃতিক কেন্দ্রে হামলা হলো। সরকার জানে, পুলিশ জানে, সামরিক বাহিনী জানে, কিছু করতে পারেনি তারা। আমি সুনিশ্চিত ভাবে বলছি, আমি আপনাকে ডেফিনেটলি বলছি, প্রথম আলো এবং ডেইলি স্টার থেকে ফোন করে বলা হয়েছে দুপুরবেলা এই ঘটনা ঘটতে যাচ্ছে। যখন প্রথম আলো অফিসের সামনে একদল লোক জড়ো হয়, তখনও ফোন করে বলা হয়েছে, সর্বোচ্চ পর্যায়ে বলা হয়েছে, কোনো অ্যাকশন নেওয়া হয়নি। তাহলে কি দাঁড়ায়? হয় আপনি নিতে ব্যর্থ অথবা নিতে চান না। আমি আগে বললাম ব্যর্থ রাষ্ট্রের সিম্বল কি, ব্যর্থ রাষ্ট্রের চিহ্ন কি? আপনি দায়িত্ব পালনে ব্যর্থ হচ্ছেন বা দায়িত্ব পালন করতে পারেন না। এটা 3 নম্বর ঘটনা। আর সবচেয়ে 2 নম্বর ঘটনা, 3 নম্বর ঘটনা, রাজশাহী ইউনিভার্সিটিতে সেখানকার ইউনিভার্সিটির জেনারেল সেক্রেটারি হঠাৎ ঠিক করলেন যে এই 6 জন ডিনকে বহিষ্কার করতে হবে। কি কারণ? তারা আওয়ামী লীগ পন্থী ছিলেন। তুমি কে বাবা এই সিদ্ধান্ত নেবার? তুমি কে? ইউনিভার্সিটি ছাত্র সংসদের সাধারণ সম্পাদক ঠিক করছেন যে এই 6 জনকে ইউনিভার্সিটি রাখা যাবে না। ইউনিভার্সিটি কর্তৃপক্ষ তাদেরকে এক্সটেনশন দিয়েছেন, উনি লোক জড়ো করে ওদেরকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করবেন। কোনো প্রতিবাদ নেই, কোনো অ্যাকশন নেই, সরকারের পক্ষ থেকে কোনো রেসপন্স নেই। এ কেমন সরকার, এ কেমন দেশ এটা? 3rd আর 4 নম্বর সবচেয়ে হৃদয় বিদারক যেটা হচ্ছে, তা হচ্ছে দীপু দাসকে নিয়ে যে ঘটনাটা ঘটলো। একজন সাধারণ শ্রমিক কি বলেছে না বলেছে বিচার না করেই, আর বললেই বা কি তো আছে, তাকে ধরে একদল লোক
পিটিয়ে হত্যা করলো, তাতে খুশি না তারা। তাকে টেনে হিঁচড়ে বাইরে নিয়ে আসলো, বিবস্ত্র করলো, বিবস্ত্র করে গাছে ঝুলিয়ে রাখলো, আগুন দিয়ে জ্বালিয়ে দিল। এরা কি মানুষ? এরা কি মানুষ? আমরা কোন দেশে বাস করি যে দেশে মানুষ অন্য মানুষকে খুন করে আনন্দ পায়? পশুরাও তো এই কাজটা করে না। আপনি ভাবুন, একটি লোক কাতরাচ্ছে আপনার চোখের সামনে, তাকে আপনি খুন করলেন, তাতেও আপনি খুশি না। তার কাপড় চোপড় খুলে তাকে উলঙ্গ করে গাছে ঝুলিয়ে রাখলেন, তাতেও খুশি না আপনি। তারপর তাকে আপনি আগুন দিয়ে জ্বালিয়ে দিচ্ছেন। আমার তো মনে হয় যে এরা 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 মানুষ নয়, এরা মানুষ নয়। তার চেয়ে বড় কথা, সরকার কিছু করছে না। ঘটনা তো 10 মিনিটে ঘটেনি, কয়েক ঘন্টা লেগেছে ঘটনা ঘটতে। পুলিশ বলছে আমরা জানতাম না। তা তোমার কাজটা কি ভাই? তুমি ঘরে বসে ঘুমাবে? এটা তোমার কাজ? তোমাকে দায়িত্ব দিয়েছি কেন আমি? তুমি বেতন পাও কেন সরকার আমাদের ট্যাক্সের পয়সায়? দায়িত্ব পালনে এই ব্যর্থতা নিতে হবে রাষ্ট্রপ্রধান, সরকার প্রধানকে। হি মাস্ট ওন দিস ফেলিয়ার্স। বলে আমি আপনাদের টিভির মাধ্যমে বলছি, বর্তমান সরকার এবং সরকার প্রধান সম্পূর্ণ ব্যর্থ, সম্পূর্ণ ব্যর্থ। এ রাষ্ট্র ক্রমান্বয়ে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হচ্ছে। আমি শেষ করিনি এখন। আমি দীপদাস আর দুটো কথা বলবো। একটা দেশ কতটা সভ্য তা বোঝার উপায় কি জানেন? গান্ধীর কথা বলছেন। গান্ধী বলছিলেন যে একটা দেশ কতটা সভ্য বুঝতে হলে তাকিয়ে দেখো সে দেশের সংখ্যালঘুরা কেমন আছে। সে দেশের সংখ্যালঘুরা কেমন তাকিয়ে দেখলে বুঝবে দেশটা কতটা সভ্য। গান্ধীর সেই দড়িতে মাপলে আমরা মোটেই সভ্য নই। আমি আপনার মাধ্যমে অনুরোধ রাখছি, আজকে এই দীপু দাসের আপনি ছবি দেখেছেন, প্লিজ আপনি আপনাকে ছবিটা পাঠিয়েছি, পারলে আমরা স্ক্রিনে দেখাচ্ছি যে অ্যাকাউন্ট নাম্বারটা সব দেওয়া আছে। শিশু পুত্রকে দেখেন, তার স্ত্রীকে দেখেন। আপনি ভাবুন, অল্প বয়সে একটি মেয়ে, শিশু একটি, পিতৃহারা হলো। প্লিজ আমি শেষ করি, তারপরে আমি স্বামীহারা হয়েছি। আমাদের আপনি বললেন প্রতিবাদ, কোথায় প্রতিবাদ হয়েছে? আপনি দেখেছেন কত লক্ষ লোক? সরকার প্রধান কি বলেছেন? হাদির সমস্ত দায়িত্ব নিলাম আমি। কি বলেছে দীপু দাস সম্বন্ধে? দায়িত্ব নিয়েছেন তিনি, বলেছেন। আমরা কেউ বলেছি? কোথাও আমরা প্রতিবাদ, কোথায় কি প্রতিবাদ দেখছেন না আপনি? আমি তো দেখতে পাচ্ছি না। শেষ কথা বলি, প্লিজ যে যেভাবে পারেন দীপু দাসকে সাহায্য করুন। আমি একটু রিপিট করি ব্যাংক স্টেটমেন্টটা, বা তার আপনি করলে আরো ভালো হয়। এটা স্ক্রিনের মধ্যে দেওয়া আছে আপনার, আমার চোখে আসছে না। প্লিজ এই স্ক্রিন ডকুমেন্ট শর্টটা আপনি রেকর্ড করে রাখুন। আপনি 10 টাকা হোক, 50 টাকা হোক, 100 টাকা হোক, প্লিজ পাঠান। আমার বুকটা ফেটে যাচ্ছে। এটা কোনোভাবে গ্রহণযোগ্য নয় এটা, প্লিজ। থ্যাংক ইউ। সো অ্যাকাউন্ট নাম্বার হচ্ছে 332740013231। আমি দেখতে পাচ্ছি স্ক্রিনের মধ্যে। রাউটিং নাম্বার হচ্ছে 200612269। ব্যাংকের নাম হচ্ছে সোনালী ব্যাংক পিএলসি, অ্যান্ড এটা হচ্ছে আপনার তারাকান্দা ব্রাঞ্চ, ময়মনসিংহ, বাংলাদেশ। আপনারা এখানে চাইলে এই ফ্যামিলিকে কোনো হেল্প করতে চাইলে এই নাম্বারে, এই অ্যাকাউন্ট নাম্বার, এই ব্যাংক, এখানে হেল্প করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ। এবং যদি আরও কোনো ডিটেলস লাগে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে আমরা বলবো। থ্যাংক ইউ হাসান ভাই, অনেক ধন্যবাদ আপনাকে। সাহাব ভাই, আপনার কাছে যাই যে একটু আগে আমরা আলোচনা করছিলাম যে যুক্তরাষ্ট্রে ফ্লুর যে অবস্থা, তাতে একটা ভীতিকর অবস্থা বিরাজ করছে, এবং এই অবস্থার মধ্যে আপনার নিউ ইয়র্ক হচ্ছে সবচেয়ে বড় এপিক সেন্টার। সো এনি সাজেশন, এনি মেডিসিন, এনি ভ্যাকসিনেশন? তো ভ্যাকসিন তো অনেকে নেই এখনো। ফ্লু ভ্যাকসিনের রেট এবার কিন্তু অনেক কম গত কয়েক বছর থেকে। সেই জন্য, আর তারপরে ওয়েদারটা কিন্তু আগের অন্য বছর থেকে একটু খারাপ। কোনো দিন বৃষ্টি হচ্ছে, স্নো পড়তেছে, আবার বলা হচ্ছে এই সপ্তাহে অনেক স্নো পড়তে পারে এবং ঠান্ডা। সেই কারণে কিন্তু অনেকে সিক হচ্ছে। আর তারপরে আবার আমরা শুনতেছি যে প্রাইভেট হসপিটাল যেগুলো আছে তাদের নার্সরা কিন্তু স্ট্রাইকে যাওয়ার কথা বলতেছে। তো সেটা যদি হয় তখন তো আরও অবস্থা, ইমার্জেন্সি রুমগুলো যে সিটি হসপিটালগুলো আছে, এই হসপিটাল তো কাভার দিতে পারবে না নিউ ইয়র্কের যত রোগী।
তো সেই দিক থেকে এখনই আমাদের সাবধান হওয়া উচিত যাতে, এবং প্রে করা উচিত যাতে এই স্ট্রাইকটা না করে নার্সরা। আর এখনও টাইম আছে, ফ্লু ভ্যাকসিন নিতে পারে, বিভিন্ন ফার্মেসিতে দিচ্ছে, এবং বিভিন্ন ডাক্তারের অফিসেও এনাফ সাপ্লাই আছে, এবং ম্যানুফ্যাকচারারদেরও এখন অনেক সাপ্লাই আছে বিভিন্ন ধরনের ভ্যাকসিনের। এবং যারা বয়স্ক তারা রেসপিরেটরি ভ্যাকসিন, যেটা আরএসবি বলে, সেটা নিতে পারেন, এবং এখনও টাইম আছে। শীঘ্রই মানে 1 আপনারা তারিখ নিয়ে আগে নেবেন। নেওয়াই বেটার, বিকজ 1 তারিখ থেকে তো ইন্স্যুরেন্সের অনেক চেঞ্জ হবে, রাইট? হ্যাঁ, 1 তারিখের পরে অনেক চেঞ্জ, অনেকের ইন্স্যুরেন্স কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, তাদের প্রিমিয়াম দিতে হতে পারে, কারণ যাদের 32, যতটা শুনতেছি 32 to 70,000, যাদের 78,000 যাদের ইনকাম, তারা যে এসেনশিয়াল প্ল্যানে তারা পেত, এসেনশিয়াল প্ল্যানে যদি এখন যদি তারা $20 দেয়, এটা কিন্তু তাদের 300 থেকে 400 প্রিমিয়াম দিতে হতে পারে। তো থ্যাংক সেই ইউ সাহাব হিসাবে ভাই, থ্যাংক ইউ সবাইকে এটা এখনই আমরা চিন্তা পরামর্শ করা দিচ্ছি উচিত। যে আপনারা 1 তারিখের কভারেজ আগেই থাকতে পারলে থাকতে ভ্যাকসিন নেওয়া নিয়ে নেন। উচিত এই বছরের ভিতরেই। রাইট, 1 তারিখের আগেই পারলে ভ্যাকসিন নিয়ে নেন। এবং সাহাব ভাই, যিনি এই স্ক্রিনে আপনারা যাকে দেখতে পাচ্ছেন, তাদের ফার্মেসি আছে অ্যাস্টোরিয়ার লং আইল্যান্ড সিটিতে আছে 36 অ্যাভিনিউ অ্যান্ড বিটুইন 29-30 স্ট্রিট। ওনাদের জ্যাকসন হাইটে ওনাদের ফার্মেসি আছে, ওনাদের ফার্মেসি আছে জামাইকা। জামাইকায় সাহাব ভাই আপনার নাম্বারটা বলে দেন যদি কেউ সহযোগিতা দরকার হয়। 718-392-8049, আর So- জামাইকাতেও যেতে পারেন 3475616520। আমাদের স্ক্রিনের নাম্বার দেখা যাচ্ছে, সো আমরা আপনার স্ক্রিনের নাম্বার দেখে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ। ইব্রাহিম চৌধুরী, 1-2 মিনিট আপনার সাথে একটু জানে নেই যে আপনি জানেন যে যে লোকটি ওই যে বাংলাদেশের আইডেন্টিটি থেফট করেছিল, রাইট, এখানে বসে আমেরিকার আইডেন্টিটি থেফটে জড়িত, এবং এটা FBI আপনি দেখেছেন যে এর উপর প্রেস রিলিজ ইস্যু করেছে। সো এই যে অপরাধ, যেটা FBI উদ্বেগ প্রকাশ করেছে, এটাতে আমাদের কমিউনিটি অথবা দেশের উপর কোনো ধরনের প্রবলেম হতে পারে বলে আপনারা মনে করেন? না, মনে করো একটা শুরুতেই হচ্ছে যে এই যে স্টিং অপারেশন, যে এই অপারেশনটা করলো, সেখানে আমাদের ঢাকার পুলিশও এই ব্যাপারে সহযোগিতা করেছে, এবং এটা একটা আন্তর্জাতিক একটা ডিজিটাল থ্যাফট। কিন্তু এইটা বাংলাদেশি ভাইয়েরা যে এইসব অপরাধের সাথে জড়িত, এই যে আমাদের সংখ্যালঘু মানুষের উপর হামলা, সংবাদপত্রে হামলা, এইসব একই অপরাধের এই সমস্ত সহিংসতা এবং সংবাদপত্রে হামলা, এইসব ঘটনা শুনলে আমাদের মহান প্রেসিডেন্ট তো মাইন্ড করবেন, মাইন্ড করে যদি আমাদের ভিসা টিসা, বাংলাদেশের ভিসা আরোপ হয়ে যায়, এগুলা তো শুনেন, এগুলা আশঙ্কা আছে। এখন যে অবস্থা চলতেছে বাংলাদেশের, একের পর এক এই যে আপনার হোম কেয়ার, এইটার সাথে বাংলাদেশের নাম উচ্চারিত হচ্ছে। তো এইসব জিনিস যদি খালি নেতিবাচক ঘটনা যদি উল্লেখ হতে থাকে, তাইলে মানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তো এগুলো কাউকে জিগায় না। যদি আপনার এই ট্রাভেল নিষিদ্ধ করে দেয় বলে এই দেশের মানুষ সহিংস, এদেশের মানুষ আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ করে, এই দেশের মানুষ আন্তর্জাতিক জালিয়াতির কাজে নিয়োজিত, এদেরকে ভালো করে এমনি বেটিং এর মধ্যে আছি আমরা মুসলমান দেশ হিসাবে, কিন্তু এখন এগুলা আবার এই মরার উপর খরার গা হবে। আমি মনে করি এই ব্যাপারে বাংলাদেশের সব মানুষ সতর্ক হওয়া উচিত। এটা ইটস নট এ জোক। Thank you. এবং ডোনাল্ড ট্রাম্প এই 1-2 মাস ক্ষমতায় না, আরো 3 বছর ক্ষমতায় আছেন, এবং এই আমরা যদি এখনই দেশে এই সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ এসব দমন করতে না পারি, সংখ্যালঘুদের উপর হামলা এবং এই হামলার বিচার নিশ্চিত না করতে পারি, আমাদের উপর বিপদ চারিদিক থেকে আসবে, এবং বিপদ সরাসরি ট্রাম্প প্রশাসন থেকে আসলেও মানে আশ্চর্য হওয়ার কিছু থাকবে না। এই ব্যাপারে আমি মনে করি আমাদের সতর্ক থাকা উচিত। জি, থ্যাঙ্কস। কিন্তু এই যে হোম কেয়ারের সম্বন্ধে আমাদের টাইম টিভি কিন্তু আমরা অনেক দিন ধরে এগুলো বলতেছি। না, এটা হ্যাঁ, আমরা বলছি। পাকিস্তানি কমিউনিটি করছে, আমাদের কমিউনিটিতে এখন ওই ধরনের কোনো জিনিস আমরা পাই নাই, সো এখনো ধরা পড়ে নাই। কিন্তু আরেকটা জিনিস হচ্ছে না, কিন্তু আজকে তো এই নিউজে কথা নিয়ে দেখলাম যখন আমাদের আলাপ উঠে, কমিউনিটি, আমাদের আমাদের আলাপ community-তেও উঠলেই দেখলাম। আমাদের কমিউনিটির লোকজন বলেন আমাদের লোকজন এসবে জড়িত আছে। এখন নিশ্চয়ই মানে কানাঘুষা কেন হয়, কারা জড়িত মানে অপরাধের সাথে, এখন প্রায় এই আলাপ উঠলে, হোম কেয়ার ব্যবসা আলাপ উঠলেই আমাদের কমিউনিটির লোকজন বলে কিছু দিনের মধ্যে আরো খবর পাইবেন। এই আরো খবর পাইবেন যখন, মানে বোঝা যায় যে আমাদের আশেপাশে কোনো মানে অন্যায় চক্র ঘোরাফেরা করতেছে। তো এগুলা তো আমাদের জন্য এখন এটা alarming। প্রমাণ না হয়, এবং এই গুজবের উপর তো কান দেওয়া যাবে না। প্রমাণ না হলে বা কেউ যদি মানে অন্যায় না হয়, তাহলে তো আমরা কিছু বলতে পারবো না। উই শুড নট ইনফ্লেম এনি কাইন্ড অফ রিউমার।
শেখ মামুন ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? আমার মনে হয় মামুন ভাই একটু দূরে আছেন। থ্যাংক ইউ সাহাব ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ thank you. জনাব ইব্রাহিম চৌধুরী খোকন, আপনাকে অনেক ধন্যবাদ বেশি কথা বলার জন্য। আজকে অনেক সময় আপনাকে দেওয়া হয়েছে। আপনি তো সবসময় কমপ্লেন করেন যে আপনাকে টাইম দেওয়া হয় না, বাট টুডে ইউ গট লটস অফ টাইম অ্যান্ড ইউ ডেলিভার লট অফ স্পিচ, লট অফ ওনার ফ্রাস্ট্রেশন উনি প্রকাশ না, করছেন। ওনার মধ্যে এই প্রবণতা আছে, এই যে সবসময় আমাদের সিলেটের ভাষায় বলে ইয়ে করা, ওই যে কি বলে, কুকরি করা একটা অভ্যাস ওনার মধ্যে, এটা আবহমান একেবারে ঐতিহ্যগত। But thank you. থ্যাংক ইউ। কিন্তু আমার আমাদের বলার বাংলাদেশে সুযোগ যে নেই। এই সমস্ত ঘটনাগুলো খুবই আমাদের প্রতিবাদ করা উচিত। এই পত্রিকা তবে আগুন হাসান দেয়া, ভাই সায়ানাইটে আগুন বক্তব্যের দেয়া, মধ্য দিয়ে, এই হাসান হিন্দু ফেরদৌসের বক্তব্যের মধ্য দিয়ে আজকে আমাদের সবার বক্তব্য প্রস্ফুটিত হয়ে উঠেছে। আমি এর জন্য হাসান ভাইয়ের ধন্যবাদ, স্যালিউট জানাতে চাই। এটাই আমাদের বক্তব্য। Thank আমরা you. ব্যর্থ হলে Thanks. চলবে না এবং আমরা আশা ত্যাগ করলে হবে না। শেষ মুহূর্তে আমাদের আশার বাতি জ্বালিয়ে রাখতে হবে, থ্যাংক ইউ, বিপন্ন মানুষের থ্যাংক পাশে ইউ সো মাচ, দাঁড়াতে হবে, থ্যাংক ইউ, বিরুদ্ধে অনেক ধন্যবাদ। দাঁড়াতে হবে। দর্শক, আজকে এ পর্যন্তই। বাট অনুষ্ঠানের শুরুতে আমরা আসলে বাংলাদেশি শব্দটা মুখের মধ্যে চলে আসছিল, ইট ইজ নট রাইট। ওই যে জাকিয়া যিনি, আমার মনে হয় এটা আরও ইনভেস্টিগেশন করা দরকার, এবং এইটা উনি পাকিস্তানি হোক আর যে কোনো জায়গারই হোক, অন্যায় এটা। সো এই অন্যায়কে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া যাবে না। যেই করবে সেই নিন্দনীয় এই কাজ, এবং তার প্রতি তার যে প্রাপ্য শাস্তি, এই শাস্তি সে পাবে। আজকে এ পর্যন্তই, আগামীতে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ।